নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজকে আমরা মূলত এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে আলু চাষের মোটামুটি 30 দিন পর্যন্ত বয়স যখন গাছের হয়ে যায়। আমার এই যে পিছনে দেখছেন এটা মোটামুটি আপনার 35 দিন হয়ে গেছে, মানে দুবার মাটি টানা হয়ে গেছে। আমার দেখুন ওই পাশে সেই আমার সিঙ্গাপুরে যেটা রঙিন সাগর কলা বলেছিলাম সেটা, ওই যে ওই সাইডে আমার পেঁপে বাগান, পেঁপের জমি। তো এই 30-35 দিন পর্যন্ত কি কি পরিচর্যা আমাদের করতে হবে একদম প্রথম থেকে, কি কি সার ব্যবস্থা রাখবো, কখন কি ব্যবস্থাপনা থাকবে, কখন কি স্প্রে করব, আমাদের প্রথম স্প্রেটা কি হবে, ছত্রাকনাশক প্রথম স্প্রে কি করব, সেকেন্ড স্প্রে কি করব, কীটনাশক কি স্প্রে করব, এই সব বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে মূলত আলোচনা করতে চলেছি। তো এর আগে মূলত যে বিষয়টা এই আলু চাষের উপর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে আমরা যখন আলুর জমির মূল সার ব্যবস্থা রাখবো, তো সেখানে কি ধরনের সার ব্যবস্থা আমরা রাখবো যাতে আমাদের আলুর ফলনটা বেশি পাওয়া যায়। তো আজকে মোটামুটি যে প্রথম থেকে 30 দিন পর্যন্ত কিন্তু কি কি ব্যবস্থাপনা রাখবো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা হয়তোবা কিছুটা বড় হতে পারে, তো আমি আশা রাখবো সকলের কাছে ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। স্কিপ করে ভিডিও দেখলে অনেক কিছু মিস করবেন। তো সবার প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলুর চাষের জন্য মাটি। দেখুন, মাটি হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ আলু চাষের জন্য। বিশেষ করে আপনার মাটি যদি ভালো না হয় আর আপনার হচ্ছে মাটির গঠন যদি ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলু চাষে আপনি লাভবান হতে পারবেন না। আলু চাষের জন্য বেস্ট মাটি হচ্ছে আপনার হয় দোআঁশ মাটি, না হয় বেলে দোআঁশ মাটি। এটা কিন্তু বারবার বলা হয়ে থাকে। আপনি এঁটেল মাটিতে আলু চাষ করলে কিন্তু আপনার ফলন ভালো আসবে না। এছাড়া আলু চাষের জন্য যেটা মাটির পিএস মান, সেটা মোটামুটি আপনার 5.5 থেকে 6.5 পর্যন্ত ধরা হয়ে থাকে। অর্থাৎ নর্মাল যেখানে আপনার 7 থাকে আপনাদের পিএস মান, যেটা নর্মাল মাটির ক্ষেত্রে, কিন্তু আলুর ক্ষেত্রে একটু কম পিএস মান প্রয়োজন পড়ে। তাহলে সেক্ষেত্রে আলুর ফলনটা ভালো পাওয়া যায়। আর অবশ্যই মাটি তৈরির সময় যতটা সম্ভব পারবেন জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন। যত জৈব সার ব্যবহার করবেন সেক্ষেত্রে কী হবে, মাটির যে একটা কঠিন ভাব সেটা কী হবে, থাকবে না। মাটিটা ঝুরঝুরে থাকবে। আপনার মাটির যে কি বলবো, একটা আঠালো যে ব্যাপারটা থাকে, অনেক সময় কি হয়, আমরা মাটি যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কী হয়, আলু যখন সাইজে বড় হবে সেটা হতে পারে না। আমি আপনাদেরকে আমার 2-1টা প্লট দেখাই আপনাদেরকে। দেখুন, এটা হচ্ছে আমার একটা প্লট, যেটাতে আমার এই প্লটটার বয়স, অর্থাৎ এখানে আমি আলুটা বসিয়েছি এই সবে মাত্র আপনার 6 দিন মতো হয়েছে। দেখুন না, মাটিটা দেখুন একদম ঝুরঝুরে, একদম কত সুন্দর মাটি। আর দেখুন আলুর কলগুলো আমি আপনাদেরকে বের করে দেখাই। দেখুন আলুর সবেমাত্র কলগুলো বেরিয়েছে। অনেকেই বলবে যে 7 দিন হয়ে গেছে এখনও পর্যন্ত মাটি ফুঁড়ে বের হয়নি কেন? আমি পরে বলছি কথাটা, বিষয়টা কী কারণে। আর এরপরে আরেকটা প্লট আমি আপনাদেরকে দেখাই। দেখুন এই প্লটটা দেখুন, এটার মোটামুটি আলু বসানো হয়েছে আমার আজকে আপনার 12 দিন মতো হয়েছে। দেখুন 2-1টা করে গাছ বের হতে শুরু করেছে, আর গাছটা দেখুন কত মোটা। আর মাটিটা দেখুন একদম ঝুরঝুরে, কত সুন্দর মাটি। আর জমিটার দিকে একটু তাকিয়ে দেখুন, কোনো রকম কিন্তু কোনো আগাছা কিন্তু একটাও বের হয়নি। এত সুন্দর মাটি এবং এত সুন্দর জমি। এরপরে আমার আরেকটা প্লট আপনাদেরকে দেখাই। দেখুন এই প্লটটা আমার মোটামুটি আজ 20 দিন হয়ে গেল, 19 দিন কি 20 দিন বয়স হয়েছে। দেখুন কলার জমি ভেঙে আমি কিন্তু এই আলুটা লাগানো হয়েছে এই জমিতে। দেখতেই পাচ্ছেন এই যে কলার জমি। আর আলু গাছগুলোর চেহারাটা দেখুন, এটা আমরা ঝাপটা বলে থাকি, জলের ঝাপটা দিয়েছি।
এর পরবর্তীতে মাটিটা জো কন্ডিশনে চলে আসবে, তারপরে এটার মাটি টানা হবে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, যে বিষয়টা আমি মাঝখানে এড়িয়ে গেলাম সেটা হচ্ছে এই যে আমি আলুর গাছগুলো লাগানোর পরে এই যে টাইমটা যে একটু মনে হচ্ছে যেন বেশি দিন টাইম লাগছে, কেন লাগছে এটা আমি আপনাদেরকে একটু ছোট্ট একটা ক্লিপে দেখাই। সেটা হচ্ছে এই দেখুন, এই জমিটা দেখছেন, আমি এটা আপনাদেরকে দেখালাম যে আমার মোটামুটি 12 দিন মতো হয়েছে বয়স। এখানে দেখুন একদম পরিষ্কারভাবে হয়তো বুঝতে পারছেন, আমরা যখন আলুগুলো লাগানোর পরে হাত দিয়ে ওই আলুটাকে ঢেকে দেওয়া হয়, কিন্তু আমরা যেটা করি বা আমি যেটা করি আমাদের জমিতে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে কোদাল দিয়ে আলুটাকে ঢেকে দিই। এর ফলে কি হয়, এর ফলে গাছটা বেরোতে একটু সময় নেয়। তবে পরবর্তীতে আপনার যেটা আমরা দোমেটে করে থাকি বা দুবার মাটি টান দিয়ে থাকি, তো সেক্ষেত্রে আপনার কি হয় যে একবার মাটি টান দিলেই হয়ে যায়, একটু ডিপ করে মাটিটা টান দিই তাহলে একবার মাটি টান দিলে হয়ে যায়। সেখানে কিছু হয়, লেবারটা একটু কম লাগে, অর্থাৎ লেবার খরচটা একটুখানি বেঁচে যায় আমার। আর এছাড়া গাছগুলোরও মোটামুটি একটা গ্রোথ ভালো হয় এই জায়গাটা, আর মাটিটা অনেকটা পেয়ে যায়। তো প্রিয় কৃষক ভাইরা, যাই হোক, এটা দেখালাম আমার ছোট্ট কিছু আলুর জমি আপনাদেরকে দেখালাম। তো এবার মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখুন সবার প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে মাটিটা আমরা যখন জো কন্ডিশনে থাকবে সেই অবস্থাতে কিন্তু আমরা আলুর বীজটা বসাবো। এটা হচ্ছে প্রথম কাজ আমাদের। কারণ আমরা যদি জো কন্ডিশনে না বসাই, যদি শুকনো মাটিতে আলুটা বসাই, তাহলে কি হবে আমাদের সেক্ষেত্রে আলুর কলটা ঠিক ভালো মতো বের হবে না। আর আপনি মনে করছেন যে শুকনো মাটিতে বসিয়ে আবার সঙ্গে সঙ্গে জলের ঝাপটা দেবেন, এটা করলেও মাটিটা কি হয়, উপরটা একটা শক্ত আস্তরণ পড়ে যায়। তো সেক্ষেত্রে মাটিটা জো কন্ডিশন করে যদি আমরা বসাতে পারি তাহলে কিন্তু বিষয়টা ভালো হয়। এবার একটা একটা করে আসি, সেটা হচ্ছে দেখুন সবার প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে আগাছানাশক বা আগাছা। আমাদের জমিতে অনেকেই আমরা দেখেছি এই যে আলুটা বসানোর পরে মোটামুটি দিন 20-র মধ্যেই জমিতে প্রচুর পরিমাণে আগাছা ফুটে উঠতে শুরু করে, বিভিন্ন ধরনের আগাছা। তার জন্য বাজারে বিভিন্ন ধরনের আগাছানাশকও আছে। তবে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখুন, আগাছা দমনের জন্য আপনারা শুধুমাত্র যেটা প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করা হয় বা বলা যেতে পারে যে আগাছা জন্মানোর আগে ব্যবহার করা হয়, প্রি এমার্জেন্স হার্বিসাইড যাকে বলা হয়, তো সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কি হয়, আপনার এই যে আলুর গাছের উপরে কিন্তু কোনো রকম এফেক্ট পড়ে না এবং নতুন করে আগাছা জন্মও নেয় না। কিন্তু পরবর্তীতে যদি আমরা হার্বিসাইড অর্থাৎ আগাছানাশক ব্যবহার করতে যাই, তাহলে সেক্ষেত্রে কী হয়, যখন আলু গাছগুলো একটু বড় হয়ে যায়, আপনার যেমন আগাছাকে দমন করে তার পাশাপাশি কিছুটা রিয়াকশন কিন্তু ওই আলু গাছের উপরেও আপনার পড়ে, যার ফলে কি হয়, গাছের একটা গ্রোথ সাময়িকভাবে আপনার মানে বিঘ্ন ঘটে গ্রোথের উপরে। তো সেক্ষেত্রে আমি বিশেষ করে এইটার উপরে একটু দ্বিধাবোধ করি, বিশেষ করে পরবর্তীতে আগাছানাশক ব্যবহার করার ক্ষেত্রে। আর আমি কোনো জমিতেই নিজের ক্ষেত্রে বলছি, আমি কোনো জমিতেই পরবর্তীতে আগাছানাশক কোনো কিছু ব্যবহার করি না। আপনি সামান্য যদি 2-1টা আমরা যেটা বলে থাকি যে ফটকা টাইপের, আমাদের এখানে চলতি ভাষায় ফটকা গাছ বলে থাকি, তো ওটা যদি 2-1টা দেখাও যায়, তো সেক্ষেত্রে আমরা লেবার দিয়ে সেগুলোকে তুলে ফেলি। এবং যখন আমরা প্রথম মাটি টানি, তো প্রথম মাটি টানলে সেইগুলো কি হয়, ওই চাপা পড়ে যায়, তাতে আর আগাছার কোনো ক্ষতি আমাদের করতে পারে না। তো এটা হচ্ছে মানে আমার নিজের প্র্যাকটিক্যালি বা আমাদের নিজের প্র্যাকটিক্যালি বলা যেতে পারে যে আলু চাষের আগাছা দমনের ব্যবস্থা। এরপরে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে, দেখুন প্রথম আমরা স্প্রেটা কি করব। আমাদের সবারই একটা প্রশ্ন থাকে যে আমরা প্রথম স্প্রে কি করব। প্রথম স্প্রের ক্ষেত্রে দেখুন, স্প্রের ক্ষেত্রে আলুর চাষের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে, প্রথম থেকেই আমরা হেভি টেকনিক্যাল কখনোই ব্যবহার করব না। একদম নর্মাল কম দামের টেকনিক্যাল আমরা সবসময় ব্যবহার করার চেষ্টা করব। আর বিশেষ করে কন্টাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করার চেষ্টা করব। এবার কন্টাক্ট ফাঙ্গিসাইডের মধ্যে কি আসতে পারে? কন্টাক্ট ফাঙ্গিসাইডের মধ্যে, ছত্রাকনাশকের মধ্যে ম্যাঙ্কোজেব। আপনারা প্লেন ম্যাঙ্কোজেব স্প্রে করুন সবার প্রথম স্প্রে। এবং
ম্যানকোজেবের কথা যখন বলছি তখন এই ম্যানকোজেব আমরা কি পরিমাণে ব্যবহার করব? ম্যানকোজেব আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে 3 গ্রাম হারে, 2.5 থেকে 3 গ্রাম হারে আমরা ব্যবহার করতে পারি। এবং আমরা কি করব, সবসময় 7 দিন গ্যাপ রাখবো মাঝখানে, মানে স্প্রে করার ক্ষেত্রে 7 দিন করে গ্যাপ রাখবো। এবার আমরা যখন ম্যানকোজেবকে ব্যবহার করছি, ম্যানকোজেবের সাথে আমরা একটা কীটনাশক ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আপনারা থাইমাতাক্সাম গ্রুপের যে কীটনাশকগুলো পাওয়া যায়, বিশেষ করে কেন ব্যবহার করতে হবে কীটনাশক? দেখুন, আমাদের আলু চাষের ক্ষেত্রে এই যে পাতায় অনেক সময় দেখবেন পাতা কুঁকড়ে যায়, আমরা যাকে ভাইরাস বলে থাকি, পটেটো ভাইরাস। তো এই পটেটো ভাইরাসের আক্রমণ কী কারণে হয়? ওই সাদামাছি, থিপস এর কারণে হয়ে থাকে, অ্যাফিডস। তো এইগুলোকে দমন করার জন্যই আমাদের কীটনাশক মূলত ব্যবহার করতে হয়। এছাড়া আমাদের অন্য কোনো কীটনাশক ব্যবহার করার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র আপনাকে শোষক পোকা আটকাতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি একটা ছত্রাকনাশক, একটা আপনার কীটনাশক প্রথম ব্যবহার করবেন। এবার ছত্রাকনাশক বললাম, প্রথম স্প্রে ম্যানকোজেব, কীটনাশক থাইমাতাক্সাম। দ্বিতীয় স্প্রে আমরা করব আপনার প্লেন ব্লাইটক্স, যার মধ্যে কপার অক্সিক্লোরাইড আছে, কপার অক্সিক্লোরাইড 50%। এই ব্লাইটক্স আপনার কি করবে? ছত্রাক দমন করবে, প্লাস ব্যাকটেরিয়া নাশক হিসাবেও কাজ করে। তো দুটো একসঙ্গে কাজ করে। আবার থার্ড স্প্রেতে গিয়ে আমরা কি করব? আবার প্রোপিনেপ স্প্রে করব। প্রোপিনেপ, যেখানে আমাদের এই যে কি বললাম যে প্রথমে ম্যানকোজেবের মধ্যে আমরা কি পাচ্ছি? ম্যানকোজেব তো টেকনিক্যাল আছেই, অর্থাৎ ডাইথেনিয়াম M45 বা ইন্দোফিল M45 গ্রুপের, বা বাজারে আপনি যে কোনো কোম্পানির পেতে পারেন। তো এই ম্যানকোজেবের মধ্যে আপনার জিঙ্কও আছে, তো গাছের জিঙ্কের চাহিদাটাও কিন্তু এখান থেকে কিছুটা পূরণ হয়ে যায়। এরপরে ব্লাইটক দিচ্ছি আমরা, ছত্রাকনাশক ব্যাকটেরিয়ানাশক দুটো হিসাবে কাজ করবে। আবার তারপরে প্রোপিনেপের মধ্যেও আপনার জিঙ্ক দেখতে পাবেন, তো আপনার জিঙ্কের ঘাটতিটাও সেখান থেকে পূর্ণ হবে। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমরা স্প্রে করব। আর বিশেষ করে এখন ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে বলতে এখন আমাদের দেখবেন একটু কুয়াশার ভাবটা বেশি পড়ছে, ঠান্ডাটাও বেশি আসছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো সেক্ষেত্রে এই কন্ডিশনে যাদের গাছের বয়স মোটামুটি 25 দিন পার করেছে, তারা সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, সাইমক্সোনিল, ম্যানকোজেব এই গ্রুপের ছত্রাকনাশক, অথবা মেটালেক্সেল, ম্যানকোজেব এই গ্রুপের যে ছত্রাকনাশকগুলো পাওয়া যায়, এগুলো একটা স্প্রে আপনারা করতে পারেন। এই ক্ষেত্রে কী হয়? বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে কিন্তু গাছকে রক্ষা করে থাকে। এগুলো হচ্ছে বেসিক যে সকল ছত্রাকনাশক আমরা বলতে পারি। এর পরবর্তীতে যখন আক্রমণ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা ইনফিনিটো ব্যবহার করতে পারেন, আপনারা যেটা অ্যাক্রোবেট ব্যবহার করতে পারেন, সেগুলো হেভি টেকনিক্যাল, ফ্লিক্স সুপার ব্যবহার করতে পারেন। তো সেইগুলো প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করার এই মুহূর্তে আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। আপনারা যখন দেখবেন ওয়েদারটা সেই রকম আসছে, অর্থাৎ ওয়েদার খুব খারাপ, ছত্রাকের আক্রমণ হওয়ার প্রবণতা খুব বেশি, সেই ক্ষেত্রে আগাম হিসাবে আপনারা সেই হেভি টেকনিক্যালের ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে পারেন। কীটনাশকের মধ্যে যেমন থাইমাতাক্সাম, ইমিডাক্লোপিড এই গ্রুপের যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায়, এগুলো ঘুরিয়ে ফিরে স্প্রে করলে কিন্তু আমাদের যথেষ্ট। এবার আসি আমরা প্রথম যখন মাটি ধরাবো আমাদের জমিতে, বা আমরা বলতে পারি যে আমরা প্রথম চাপান সার দেব, সেই মুহূর্তে আমরা কি ধরনের সার ব্যবস্থাটাকে রাখবো। এখানে সার ব্যবস্থা হিসাবে দেখুন, প্রথম আমরা যখন মাটি ধরাচ্ছি, মাটি ধরানোর আগে আমরা কি করি? আমাদের জমিতে চাপান সারটা দিয়ে দিই। চাপান সার দেওয়ার ক্ষেত্রে সবার প্রথম আমাদের যেটা এনপিকে হিসাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পটাশ এবং ফসফরাস। আমাদের পটাশ এবং ফসফরাসটাকে এখানে একটু বেশি রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা 10-26-26 যেটা বাজারে পাওয়া যায় এনপিকে, তো সেটা ব্যবহার করতে পারি। 10-26-26 মোটামুটি আমরা 33 শতক 1 বিঘা জমিতে 30 থেকে 35 কেজি পরিমাণ ব্যবহার করব। সেটা অ্যাকচুয়ালি এনপিকে সারের যদি আমরা হিসাব ধরি, তাহলে এটা কিন্তু পুরোটা আপনার সার ব্যবস্থাটাই পুরো হিসাব হয় আপনার জমিতে কি পরিমাণ সার আছে, অর্থাৎ আপনার মাটি পরীক্ষা করে তার হিসাবে আপনার কিন্তু সারটা ব্যবহার করা উচিত। এটা আমি বারবার বলবো, আপনারা যতটা সম্ভব পারবেন, যদি বছরে অন্তত একবারও হলেও মাটি পরীক্ষা করাতে পারেন আপনাদের আর নিজস্ব যে কৃষি ব্লক অফিস যেখানে আছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন। বছরে অন্তত একবার আপনারা মাটিটা পরীক্ষা করে অন্তত তার বেসিসে আপনারা রাসায়নিক সারটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো যাই হোক, নর্মালি আমরা 30 থেকে 35 কেজি যদি আপনার
এনপিকে 10-26-26 ব্যবহার করি আমাদের জমিতে, তাহলে আমার মনে হয় যথেষ্ট, এর থেকে বেশি প্রয়োজন পড়ে না। এর পাশাপাশি আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিউইড, সামুদ্রিক শৈবাল। দেখবেন দানাদার ফর্মে, গ্যানুয়াল ফর্মে পাওয়া যায়, সেই সিউইড আমরা ব্যবহার করব। আমরা যদি মূল বেসাল ডোজে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এখানে আর ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা মোটামুটি আলু চাষের 1 বিঘার 33 শতক জমির জন্য টোটালে 4 কেজি পরিমাণ ব্যবহার করব। এবার আপনি বেসাল ডোজে কতটা ব্যবহার করেছেন সেই অনুপাতে এইখানে আপনি ব্যবহার করবেন। যদি বেসাল ডোজে ব্যবহার না করে থাকেন তাহলে এখানে আপনি 4 কেজি পরিমাণ ব্যবহার করতে পারেন। এরপরে এই জায়গাটা একটা বলবো যে আপনার হিউমিক, যেটা হিউমিক ফলভিক 98% বাজারে পাওয়া যায়, তার একটা গুরুত্ব কিন্তু এখানে থাকে। তো আপনারা মোটামুটি 1 বিঘা জমি 33 শতক জমির জন্য 300 থেকে 400 গ্রাম আপনারা হিউমিক ফলভিকের দানা এখানে ব্যবহার করবেন। এই গেল মোটামুটি একটা সার ব্যবস্থা। এখানে আপনাদের জিঙ্ক, বোরন যদি মাটিতে মনে হয় যেন কম আছে তাহলে সেক্ষেত্রে আপনারা বোরনটা দিতে পারেন, কিন্তু জিঙ্কটা এই মুহূর্তে দিতে পারবেন না, কারণ এখানে আপনারা 10-26-26 ব্যবহার করেছেন। তবে হ্যাঁ, জিঙ্ক দিতে পারবেন। কোনটা? ইডিটিএ, যেটা ইডিটিএ ফর্মে জিঙ্ক পাওয়া যায় সেইটা আপনারা এর সাথে মিশিয়ে দিতে পারেন, তাতে কোনো রকম সমস্যা নেই। কিন্তু জিঙ্ক সালফেট বলুন বা আপনার যেগুলো আপনার 33% জিঙ্ক, ওটাই জিঙ্ক সালফেট, তো এই জিঙ্কগুলো আমরা কিন্তু, বা 21% জিঙ্ক যেগুলো আছে এইগুলো ব্যবহার করতে পারবো না। আর বিশেষ করে এই জায়গায় আর একটা ভালো কাজ করবে, সেটা হচ্ছে আপনার মাইকোরাইজা। আমরা যদি এই বেসাল ডোজে যেটা প্রথম চাপানে আমরা যদি মাইকোরাইজা ব্যবহার করতে পারি, তবে মাইকোরাইজাটা কিভাবে ব্যবহার করব? মাইকোরাইজা কিন্তু এই রাসায়নিক সারের সাথে ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো না। আমরা মাইকোরাইজাটাকে ব্যবহার করব একটু অন্যভাবে। কীরকম? আমরা এই যে রাসায়নিক সারটা দিলাম, দেওয়ার পরে আমরা মাটিটা টেনে দেবো। মাটিটা টেনে দেওয়ার পর দেখবেন মাটিটা কি হবে, মাটিটা কিন্তু 1-2 দিনের জন্য আপনি মানে একটুখানি শুকানোর জন্য রেখে দেবেন। তারপরে আপনি তো প্রথম জলসেচটা দেবেন। এইবার প্রথম জলসেচ যেদিন দিচ্ছেন আপনি, ধরুন আপনি একটু বেলা হলে জলসেচটা দিচ্ছেন, তো আপনি যেটা করবেন সকালবেলা হালকা কিছু পরিমাণে একটু গোবরের সার হোক বা যে কোনো জৈব সার আপনি ওই মাইকোরাইজার সাথে মিশিয়ে নেবেন। 1 বিঘা আপনার 33 শতক জমির জন্য বাজারে এখন বিভিন্ন ধরনের মাইকোরাইজা দেখবেন পাওয়া যায়। 1 কেজি পরিমাণ মাইকোরাইজা বা 1.5 কেজি পরিমাণ মাইকোরাইজা। এটা অ্যাকচুয়ালি পুরোটা আপনার এই যে ডোজটা নির্ভর করে মাইকোরাইজার স্পোরের উপরে। এবার আপনি কি কোম্পানির নিচ্ছেন, তার স্পোর কাউন্ট কত, সেটা দেখে আপনাকে কিন্তু ডোজটা নির্ভর করতে হবে। কোনোটার 1 কেজি পরিমাণ ডোজ, কোনোটার 1.5 কেজি পরিমাণ ডোজ। তো সেই হিসাবে আপনারা জৈব সারের সাথে মিশিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, এই জমিতে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দিয়ে আপনি জলসেচ দিয়ে দেবেন। মানে আপনি ছিটিয়ে দেওয়ার পরে সেটাকে শুকাতে দেবেন না, কিন্তু শুকাতে দিলে সে আর ভালো কাজ করবে না। আপনি জলসেচ দিয়ে দিলেন, মাটির সাথে এটা কি হলো, ভালোভাবে মিশে গেল। যখনই ভালো মাটির সঙ্গে মিশে যাবে তখন সে এটা ভালোভাবে কাজ করতে শুরু করবে। এইটা হচ্ছে মাইকোরাইজার যদি আপনি ব্যবহার করতে পারেন এইভাবে, তাহলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো, এইটা মোটামুটি আমাদের এই যে গাছের বয়স 30 থেকে 35 দিন পর্যন্ত কিন্তু এইভাবেই আমরা আমাদের পরিচর্যা, আমাদের আলুর জমির পরিচর্যা কিন্তু নেব। দেখুন আমার আলু গাছগুলো দেখুন, চেহারাটা দেখুন, এই যে আপনি যদি বলি দেখুন চেহারাগুলো দেখুন, এটা কিন্তু আমার এই রকমভাবেই আমি কিন্তু পরিচর্যা করে এসেছি আর এইভাবেই করছি। মোটামুটি গাছের চেহারাও ভালো আছে, খুব সুন্দর আছে। আপনাদেরকে এই বিষয়গুলো নিয়েই আমি বলতে চেয়েছিলাম যে কিভাবে পরিচর্যা নেব আমরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।